ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত শ্রীলঙ্কাকে ভারত মহাসাগরের লুকোনো-মুক্ত বলা হয়। দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশেন নামে খ্যাত শ্রীলঙ্কা শুধু যে তার অসাধারণ ভূপ্রকৃতি, জীববৈচিত্র্য ও মূল্যবান জেমস্টোনের জন্য বিখ্যাত তাই নয়, বরং চা উৎপাদন ও সিনামেন মানে ডাল চিনি উৎপাদনের জন্য বিখ্যাত। এটা জেনে আশ্চর্য হবেন যে ভারতের দক্ষিণ অংশ শ্রীলঙ্কার উত্তর ভাগের মধ্যে দূরত্ব মাত্র 54 কিলোমিটার। এমনকি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দূরত্বও এর থেকে অনেক বেশি। অনেক ঐতিহাসিকদের মতে পূর্বে হাজার হাজার বছর পূর্বে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ব্রিজের মাধ্যমে যোগাযোগ ছিল, কিন্তু পরে সাগরে সেই ব্রিজ হারিয়ে যায়। শ্রীলঙ্কার উত্তর ভাগের বাসিন্দা তামিল জনগোষ্ঠী ভারতের তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কা গিয়ে বসতি গড়ে তুলেছিল, যার জন্য ভারত ও শ্রীলঙ্কা এই দুই দেশের সংস্কৃতি অনেকটা একই। শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি প্রচলিত যে ধর্ম তা হলো বৌদ্ধ ধর্ম, যা ভারত থেকেই শ্রীলঙ্কাতে গেছে। অতীতে ভারতের চোল ও পান্ডিয়া সাম্রাজ্য শ্রীলঙ্কাকে শাসন করেছে। এটা শুনে আপনাদের অনেকেরই মনে হতে পারে, মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত শ্রীলঙ্কা কেন ভারতের অংশ হলো না? কি এমন কারণ যার জন্য শ্রীলঙ্কা আলাদা দেশ? অতীতে কি শ্রীলঙ্কা ভারতের অংশ হতে চাইছিল এবং ভবিষ্যতে কি শ্রীলঙ্কা ভারতের অংশ হবে? আজ আপনাদের সামনে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ভারতের মতোই শ্রীলঙ্কায় জনপ্রিয় খেলা ক্রিকেট, তবে শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। অলিম্পিকে এখনও পর্যন্ত মাত্র 2টি পদক পেয়েছে দেশটি। এই দুটোই এসেছে অ্যাথলেটিক্স থেকে। শ্রীলঙ্কায় ঠান্ডা পানীয়ের থেকে অনেক বেশি বিক্রি হয় এলাকেরি। এই এলাকেরি হলো গরুর দুধ। শ্রীলঙ্কায় জাতীয় পতাকা বিশ্বের মধ্যে অন্যতম সবচেয়ে পুরনো পতাকা। এশিয়ার অন্যতম উচ্চশিক্ষিত দেশ হলো শ্রীলঙ্কা। দেশটিতে শিক্ষিতের হার 92%। গোটা দেশে 11টি বিশ্ববিদ্যালয় আছে। বিশ্বের সবচেয়ে বেশি চা রপ্তানিকারক দেশ হলো শ্রীলঙ্কা। এছাড়াও কফি, নারকেল, রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত এই দেশ। শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় 72% বৌদ্ধ ধর্মাবলম্বী, 12% হিন্দু, 9% মুসলিম, 7% খ্রিস্টান। 2021 সালে জনগণনা অনুযায়ী শ্রীলঙ্কার মোট জনসংখ্যা প্রায় 2,26,00,000। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এই শ্রীলঙ্কা থেকেই। শ্রীমাফ বন্দেরনায়েক শ্রীলঙ্কার নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার মেয়ে চন্দ্রিকা কুমার তুঙ্গা 1994 থেকে 2005 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হওয়ার আগে 1994 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও ছিলেন। প্রথমেই এটা বিস্তারিতভাবে জানব, শ্রীলঙ্কাকে ভারতের অংশ হওয়া কেন উচিত ছিল। যে কোনো দেশ তৈরি হয় মূলত 3টি জিনিসের উপর ভিত্তি করে: একই জাতি, ভাষা ও সংস্কৃতির উপর নির্ভর করে। 18 শতকে ইউরোপে সর্বদা এই আধুনিক রাষ্ট্রবাদের জন্ম হয়। জার্মানি, ইটালির মতো দেশগুলো এইভাবেই তৈরি হয়েছে, কারণ এখানে একই ভাষা ও জাতির লোক বসবাস করে। না হলে এর আগে বিভিন্ন সাম্রাজ্যে বিভিন্ন জাতি ও ধর্মের লোক বসবাস করত। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ায় ভারতের মতো আধুনিক দেশের জন্ম এইভাবেই হয়েছে। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের অজান্তেই দেশাত্মবোধ গড়ে তুলেছিল। তবে জাতি, ধর্ম ও সংস্কৃতি এক থাকলেও সবসময় এক দেশ তৈরি হয় না, যার প্রধান উদাহরণ শ্রীলঙ্কা। তবে হিন্দু ধর্মের মহাকাব্য রামায়ণে শ্রীলঙ্কার উল্লেখ পাওয়া যায়। এখানে শ্রীলঙ্কাকে লঙ্কা বলা হয়েছে। এখানের রাজা রাবণ সীতামাতাকে বন্দী করে রেখেছিল। অযোধ্যার রাজা দশরথ পুত্র ভগবান শ্রীরামচন্দ্র বানর সেনা নিয়ে সমুদ্রের উপর সেতু বানিয়ে লঙ্কায় পৌঁছে রাবণকে বধ করে সীতামাতাকে উদ্ধার করেন। তাই অনেকেই বলেন
যেহেতু শ্রীরাম রাবণকে পরাজিত করেছিলেন, সুতরাং সেই হিসাবে শ্রীলঙ্কাকে ভারতের হওয়া উচিত। রামায়ণ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিকভাবেও অনেক সম্পর্ক আছে। যদি আমরা ইতিহাসের দিকে ফিরে তাকাই, দেখতে পাবো প্রাচীনকালে যারা শিকার করত, ভারতে এমন বিশেষ শ্রেণীর মানুষদের ভেদাস বলা হতো। তারা কালক্রমে ভারত থেকে শ্রীলঙ্কায় বসতি স্থাপন করে। এই সময় মানুষ আফ্রিকা থেকে ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপনের জন্য এসেছিলেন। শ্রীলঙ্কায় এখনও ভেদাসরা রয়েছে। বলা হয় এই ভেদাসরা শ্রীলঙ্কার প্রথম মানুষ প্রজাতি বেলেনগোডা ম্যানের বংশ। এছাড়াও পঞ্চম শতকে উত্তর ভারত থেকে ইন্দো আরিয়ান জাতির মানুষ শ্রীলঙ্কাতে বসতি স্থাপনের জন্য যেতে শুরু করে। ইতিহাসে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এই ইন্দো আরিয়ান মূলত ইন্দো ইউরোপিয়ান গবাদি পশু পরিপালকদের জাতিভুক্ত, যারা 2000 খ্রিস্টপূর্বাব্দে মধ্য এশিয়া থেকে দক্ষিণ এশিয়াতে বসতি স্থাপনের জন্য আসে। শ্রীলঙ্কার ঐতিহাসিক কাহিনী মহাবামসা ও দীপাবামসাতে এর উল্লেখ পাওয়া যায়। 500 খ্রিস্টপূর্বাব্দে ভারতের দক্ষিণবঙ্গের ভাঙ্গা নামক জায়গা থেকে রাজকুমার বিজয় ও তার 700 অনুগামী শ্রীলঙ্কায় গিয়ে বসতি স্থাপন করে। রাজকুমার বিজয় ছিল প্রথম সিংহলী রাজা। এখন প্রশ্ন আসে, সিংহলী কারা? ইন্দো আরিয়ান জাতি ও স্থানীয় শ্রীলঙ্কান মানুষদের যৌথ জাতি এই সিংহলী, যারা এখন শ্রীলঙ্কার জনসংখ্যার সিংহভাগ। 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে শ্রীলঙ্কার সাথে ভারতের দক্ষিণ ভাগের অনেক ভালো সম্পর্ক ছিল। দুই দেশের মেগালিথিক, বিউরেলিয়াস, মাটির বাসনপাত্র, কৃষিকাজ, লোহার টেকনোলজি একই রকম ছিল। 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের পূর্ব, মধ্য ও দক্ষিণ ভাগ থেকে তামিল জনসংখ্যা ক্রমশ শ্রীলঙ্কাতে যেতে শুরু করে, যারা দ্রাবিড় ভাষা বলতো। এই তামিল জনগোষ্ঠী শ্রীলঙ্কার মোট জনসংখ্যার 15%। মূলত উত্তর পূর্ব শ্রীলঙ্কাতে এই তামিল জনগোষ্ঠী পাওয়া যায়। আগেই বলা হয়েছে যে শ্রীলঙ্কার দীপাবামসা অনুযায়ী বৌদ্ধ ধর্ম ভারত থেকেই সেখানে গেছে। 400 খ্রিস্টাব্দতে শ্রীলঙ্কার রাজা দিবানামাপিয়া তিসার রাজত্বকালে ভারতের সম্রাট অশোকের পুত্র মাহিন্দ্রা শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচলন করেন। তখন বৌদ্ধ গাছের একটি অংশ ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়েছিল এবং অসংখ্য বৌদ্ধ মঠ তৈরি করা হয়েছিল। বর্তমানে শ্রীলঙ্কার 70.2% জনগোষ্ঠী বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন। 1000 খ্রিস্টাব্দতে দক্ষিণ ভারতের বিখ্যাত চোল সাম্রাজ্যের রাজা চোল বিশাল সেনা নিয়ে শ্রীলঙ্কা আক্রমণ করে এবং শ্রীলঙ্কার অনুরাধাপুরা সাম্রাজ্যকে দখল করে। অনুরাধাপুরা সাম্রাজ্য ছিল শ্রীলঙ্কার প্রথম স্থাপিত রাজত্ব। ফলে শ্রীলঙ্কা চোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। চোল সাম্রাজ্যের অধীনে সিংহলী রাজারা শ্রীলঙ্কা শাসন করত। এরপর 13 শতকের দিকে চোল সাম্রাজ্যের পতনের পর দক্ষিণ ভারতের পান্ডিয়া সাম্রাজ্য শ্রীলঙ্কা আক্রমণ করে সেখানকার জাফনা রাজত্বের পতন ঘটিয়ে শ্রীলঙ্কা দখল করে। কিন্তু এরপরে তেমন কোনো বড় ভারতীয় সম্রাটবর শ্রীলঙ্কা দখল করতে পারেনি, কারণ দক্ষিণ ভারতে এরপর আর বড় কোনো রাজনৈতিক শক্তির উত্থান হয়নি। এরপর ইউরোপের শক্তিগুলি নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। ভারত ও শ্রীলঙ্কা বহুদিন ধরেই ব্রিটেন, পর্তুগাল ও ডাচদের অধীনে ছিল। অনেক ঝামেলার পর ভারত ও শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ব্রিটিশদের অধীন হয়। ব্রিটিশ সংস্কৃতি দুই দেশেই ছড়িয়ে পড়ে। চা শিল্প, রেলওয়ে নেটওয়ার্ক দুই দেশে ব্রিটিশরাই শুরু করেছিল। এছাড়াও বর্তমান দিনে দাঁড়িয়ে যদি লক্ষ্য করা হয়, তাহলে দেখা যাবে ভারত ও শ্রীলঙ্কা উভয়ই গণতান্ত্রিক দেশ। দুই দেশেই তামিল ভাষার প্রচলন আছে। দক্ষিণ ভারতের সাথে বিশেষ করে তামিলনাড়ু ও কেরালার সাথে শ্রীলঙ্কার খাবারের ব্যাপক মিল রয়েছে। দুই দেশেই হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বর্তমান।
এই সব দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে ভারত ও শ্রীলঙ্কা কেন এক দেশ নয়, উভয় এক দেশ হওয়া উচিত ছিল। এবার দেখা যাক ভারত ও শ্রীলঙ্কা কেন এক দেশ হলো না। প্রথমেই হচ্ছে সাগর দ্বারা বেষ্টিত দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা খুব কম সময়েই বিদেশি শাসকদের অধীনে ছিল। হ্যাঁ, চোল ও পান্ডিয়ারা শ্রীলঙ্কা দখল করেছিল, কিন্তু তখনও স্থানীয় সিংহলী রাজারাই রাজত্ব করত শ্রীলঙ্কা। ইন্দো আরিয়ান জাতিও এখানে এসে স্থানীয়দের সাথে মিশে গিয়ে সিংহলী জাতি হয়ে রয়ে গেছে। ব্রিটিশরা ভারত ও শ্রীলঙ্কা আলাদা আলাদাভাবেই শাসন করেছে, সুতরাং শ্রীলঙ্কার মানুষ কখনো চায়নি অন্য কোনো দেশের অধীনে থাকতে। দ্বিতীয়ত, শ্রীলঙ্কা সিংহলী উপজাতির দেশ। ভাষা, ধর্ম ও খাদ্যের ব্যাপারে শ্রীলঙ্কার সাথে ভারতের মিল থাকলেও শ্রীলঙ্কানরা স্থানীয় সিংহলী সরকারের অধীনেই থাকতে চায়। তৃতীয়ত, ব্রিটিশ শাসনের পূর্বে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজবংশ রাজত্ব করত। ব্রিটিশরা গোটা ভারতকে এক করে শাসন করেছিল, এর থেকেই অখণ্ড ভারতের সৃষ্টি হয়। তবে ব্রিটিশ শাসনেও ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল। অনেক রাজ্য স্বাধীন দেশ তৈরি করতে চাইছিল, যার জন্য পাকিস্তানকে তো আলাদা দেশেই করে দিতে হয়। একই কারণে মায়ানমার, নেপাল ও ভুটানকেও আলাদা দেশ হতে হয়। ভারতের লৌহ মানব খ্যাত সর্দার বল্লভভাই প্যাটেলকেও অনেক কষ্ট করে ভারতের ঐক্য রক্ষা করতে হয়েছিল। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা যে ভারতের সাথে যুক্ত হবে এটা ভাবাও ভুল। চতুর্থত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ 1980 সালের আগে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। তবে 1983 সালে শুরু হওয়া শ্রীলঙ্কান গৃহযুদ্ধ সব হিসাব উল্টে দেয়। লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম বা এলটিটি নামে একটি গোষ্ঠী উত্তর ও পূর্ব শ্রীলঙ্কায় বিদ্রোহ শুরু করে, যাদের লক্ষ্য ছিল স্বাধীন এলাম নামে একটি তামিল দেশ তৈরি করা। বলা হয় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের সিকিউরিটি এজেন্সির এবং তামিলনাড়ু পুলিশ এই এলটিটি তৈরি করে, যা নিয়ে শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়। তবে রাজীব গান্ধীকে হত্যার পর এলটিটিকে জঙ্গি সংগঠন ঘোষণা করে ভারত। এরপর গৃহযুদ্ধ শেষ হয় শ্রীলঙ্কায়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে শান্তি চুক্তি হয়। বর্তমানে শ্রীলঙ্কায় চীনের প্রভাব বাড়ছে ক্রমশ। এই সব বিভিন্ন কারণে অদূর ভবিষ্যতেও শ্রীলঙ্কার ভারতের যুক্ত হবার কোনো সম্ভাবনাই নেই। আরও একটি বেশ মজার তথ্য দেই। আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানো হয়, কিন্তু ভারতের অন্যান্য প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, পাকিস্তান, চীনকে দেখানো হয় না। এর কারণটা জানেন কি? এর পেছনে আছে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের সামুদ্রিক আইন। 1956 সালে জাতিসংঘ কনফারেন্স অন দ্য ল অফ সি নামে একটি সম্মেলন করে, যার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সামুদ্রিক আইন ও সীমানা নির্ণয় করা। 1982 সাল পর্যন্ত মোট 3টি সম্মেলন করা হয়। এখানে নিয়ম করা হয় যে কোনো দেশের 200 নটিক্যাল মাইলের মধ্যে অন্য কোনো দেশ অবস্থিত হলে সেই দেশকে সেই দেশটির মানচিত্রে রাখা বাধ্যতামূলক। 200 নটিক্যাল মাইল মানে প্রায় 370 কিলোমিটার। ভারতের ধনুষকোটি থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 নটিক্যাল মাইল, যার জন্য ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাকে রাখা বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইন